আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনার চাপে অর্থনীতি, আসছে ভর্তুকি বান্ধব বাজেট, থাকছে ঋণ নির্ভরতা। সবচেয়ে বেশি সংক্রমণ ঝুঁকি বিমানবন্দরে, এয়ারলাইন্সগুলোর ওপর কড়া নজরদারি, নির্দেশনা না মানলে ফ্লাইট বাতিল। করোনায় অন্তঃসত্ত্বার রোগ প্রতিরোধ কমে না, অ্যান্টিবডি সহ জন্ম নিয়েছে নবজাতক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে: জীববৈচিত্র্য ধ্বংস হলে ভারসাম্য হারাবে পরিবেশ, করোনার মতো মহামারী হানা দেবে বারবার। অর্থনৈতিক পুনরুদ্ধার, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সম্প্রসারণ ও মানুষের আয় সুরক্ষায় বড় ব্যয় চাহিদার একটি ভর্তুকি বান্ধব বাজেট দিতে যাচ্ছে সরকার। করোনার চাপে আছে অর্থনীতি, এই অবস্থায় বড় ঘাটতি থাকছে বাজেটে। বাড়ছে ঋণ নির্ভরতা, ধকল কাটিয়ে প্রবৃদ্ধির প্রত্যাশা 8% উপরে। আর মুদ্রা সরবরাহ বাড়ানোর নানামুখী উদ্যোগের পরও মুদ্রাস্ফীতি 5.5% নিচে আটকানোর প্রচেষ্টা থাকবে নতুন বাজেটে। আরও জানাচ্ছেন মেহেদী আল বাকার। অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবৃদ্ধি যখন 2 অঙ্কের ঘর ছুঁই করছে, উন্নত বাংলাদেশ গড়তে অর্থনীতির গতি যখন বেগবান, ঠিক সেই সময় করোনা ভাইরাসের আগ্রাসী থাবায় অর্থনীতি। শুরু থেকেই পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হয় সরকার। এরই মধ্যে প্রায় 1 লাখ কোটি টাকার ছোট বড় 19টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ব্যাংকিং খাতের মাধ্যমে এসব প্যাকেজ বাস্তবায়ন হলেও নতুন বাজেটে সুদ ভর্তুকি বাবদ গুনতে হবে বড় অঙ্কের অর্থ। এদিকে নতুন বাজেটের অনুন্নয়ন ব্যয়ের বেশিরভাগই খরচ হবে ভর্তুকি, প্রণোদনা, সহায়তা, বেতন ভাতা ও দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধে। চলতি বাজেটে রাজস্ব সহ মোট আয়ের লক্ষ্য 3,82,000 কোটি টাকা। আর নতুন বাজেটে লক্ষ্য ধরা হচ্ছে 3,89,000 কোটি টাকা। যদিও ব্যবসা বাণিজ্য সহ অর্থনীতিতে গতি না আসায় চলতি অর্থবছরে প্রায় 1 লাখ কোটি টাকার রাজস্ব ঘাটতির আশঙ্কা করা হচ্ছে। কয়েক বছর ধরে বাজেট ঘাটতির আকার জিডিপির 5%-এর মধ্যেই থাকে, তবে এবার তা 6% পর্যন্ত হতে পারে। মোট বাজেট ঘাটতি দাঁড়াতে পারে 1,90,000 কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, এবারের বাজেটে বড় ঘাটতি ও ঋণ নির্ভরতা অপ্রত্যাশিত নয়। পরিস্থিতি উত্তরণের উদ্যোগ হিসেবে রাজস্ব ব্যয় বৃদ্ধির দিকেই হাঁটতে হবে সরকারকে। 2021 অর্থবছরটি সরকারের উচিত হবে করোনা সংকট মোকাবেলা এবং করোনোত্তর পরবর্তীকালে অর্থনৈতিক পুনর্গঠন কার্যক্রমে ব্যয় করার উদ্দেশ্যে। প্রতি বছর নর্মালি আমরা 4 থেকে 5% অফ জিডিপি একটা বাজেট ঘাটতি থাকে, কিন্তু এবছর আমি মনে করি সরকারের খরচ অনেক বাড়াতে হবে এবং এই বাজেট ঘাটতি যদি 8 থেকে 10% যায়, আমি মনে করি অন্তত বিশেষ করে স্থানীয় পক্ষ থেকে যে এটা সেরকম কোনো সমস্যা সৃষ্টি করবে না। এদিকে বাজেটে ঘাটতি পূরণে সবচেয়ে বেশি চাপ পড়বে ব্যাংকিং খাতে। এবার অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থা থেকে ঋণের লক্ষ্য ধরা হতে পারে 88,000 কোটি টাকা, আর বিদেশি উৎস থেকে নেওয়া হতে পারে 85,000 কোটি টাকা। করোনা মোকাবেলায় রাজস্ব ব্যয় বৃদ্ধির চাপ থাকলেও যথাসময় চলমান প্রকল্প শেষ করতে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে 2,05,000 কোটি টাকা। ব্যাপক ব্যয় চাহিদার কারণে নতুন বাজেটের আকার বৃদ্ধিকে স্বাভাবিক বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি তাগিদ দিয়েছেন অপ্রয়োজনীয় খরচ কমানোর। ব্যাপকভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন, যে বিভিন্ন প্যাকেজ সরকার ঘোষণা করেছেন সেগুলোর বাস্তবায়ন এবং নতুনভাবে অর্থনৈতিক পুনর্গঠন করবার জন্য কিছু ভিন্নমুখী কৌশল গ্রহণ। অপ্রয়োজনীয় যে সরকারি খরচ যেগুলো আছে, বিভিন্ন ধরনের প্রজেক্ট যেগুলো আছে, এটা একটা কুইক অ্যাসেসমেন্ট দরকার এবং এই কুইক অ্যাসেসমেন্ট করে এই খরচগুলোকে একদম কাটছাট করা, যাতে এই যে বড় একটা স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করা হয়েছে সেটাকে অর্থায়ন করা যেতে পারে। 11 জুন সংসদে 2020-21 অর্থ বছরের প্রায় 5,57,000 কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল, যাতে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে 8.2% আর মূল্যস্ফীতি 5.4%-এর মধ্যে রাখার চেষ্টা থাকবে। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। বর্তমান করোনা পরিস্থিতি আবারও প্রমাণ করল
প্রতিকারের চেয়ে প্রতিরোধ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যুক্তরাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত গ্লোবাল ভ্যাকসিন সামিটে একথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যের এক পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারে জাতিগত সহিংসতার শিকার হয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ সরকার। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বাংলাদেশ সরকার করোনা সংক্রমণ বন্ধে যথাযথ স্বাস্থ্য সেবা দিচ্ছে। করোনা মহামারী জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাইকে এক কাতারে নিয়ে এসেছে। ভ্যাকসিন অ্যালায়েন্সের তহবিল সংগ্রহের অংশ হিসেবে সারা বিশ্ব একযোগে কাজ করার লক্ষ্যে এই সামিটের আয়োজন করা হয়। 2025 সালের মধ্যে আরও 300 মিলিয়ন শিশুর ভ্যাকসিন এবং 8 মিলিয়ন শিশুর জীবন বাঁচাতে একযোগে কাজ করবে গ্লোবাল ভ্যাকসিন সামিট। সবচেয়ে বেশি সংক্রমণ ঝুঁকি বিমানবন্দরে, তাই কঠোর স্বাস্থ্যবিধি মেনে বিমান ভ্রমণ করতে হবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তহিদুল আহসান জানিয়েছেন, এয়ারলাইন্সগুলোকে যে নীতিমালা দেওয়া হয়েছে তা মানছে কিনা কঠোরভাবে তা পর্যবেক্ষণ করা হবে। নির্দেশনা না মানলে তাৎক্ষণিক ফ্লাইট বাতিল করারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জসিম জুয়েলের রিপোর্ট। দীর্ঘ 1.5 মাস পর আবারও আকাশে ডানা মেলেছে বিমান। তবে করোনাকালে বদলে গেছে সবকিছু। কঠোর বিধিনিষেধের মধ্যে যাত্রী থেকে শুরু করে কেবিন ক্রুরা। সিভিল অ্যাভিয়েশনের নির্দেশনা অনুযায়ী টিকিট কাটা থেকে সব ধরনের স্বাস্থ্যগত তথ্য সংগ্রহ করবে এয়ারলাইন্স। কোভিড-19 লক্ষণ থাকলে ভ্রমণে নিরুৎসাহিত করা হবে। বডির তাপমাত্রা যদি কারো কোনো বেশি পাওয়া যায় অথবা কারো যদি কোনো সিমটমস থাকে, সেক্ষেত্রে আমরা তাকে ফ্লাইটে আরোহণ করতে দিব না এবং তাকে আমরা আমাদের ইন্টারন্যাশনাল যে স্বাস্থ্য অধিদপ্তর আছে তাদের কাছে আমরা হ্যান্ডওভার করে দিব। ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে এয়ারলাইন্সগুলো যদি নীতিমালা না মানে তাহলে তৎক্ষণাৎ বাতিল করা হবে এয়ারলাইন্সের ফ্লাইট। আমাদের দেশি এয়ারলাইন অপারেটর যারা আছেন, নভো, বিমান এবং ইউএস বাংলা, সবার সাথে আমাদের কয়েকটি ফেজে তাদের সাথে মিটিং হয়েছে। সব নীতিমালা আমরা নির্ধারণ করেছি এবং সেই অনুপাতে সেইভাবেই আমরা ফ্লাইটগুলি পরিচালিত করব এবং তারা সেগুলি কমপ্লাই করলেই শুধুমাত্র তারা ফ্লাইট পরিচালনা করতে পারবে। না হলে যদি আমরা কখনো দেখি যে তারা আমাদের নির্দেশনাবলী বা স্বাস্থ্যবিধি কমপ্লাই করছে না, আমরা সেই ফ্লাইটগুলি বাতিল করে দিব। তবে বিমানবন্দরের পরিচালকের বিশ্বাস, সব এয়ারলাইন্সই কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে তাদের ফ্লাইট পরিচালনা করবে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। অন্তঃসত্ত্বা নারীদের উপর করোনা কি প্রভাব ফেলে তা নিয়ে চলছে নানা গবেষণা। বিদেশি অনেক জার্নালে উঠে এসেছে নানা তথ্য। তাতে দেখা যাচ্ছে শরীরে অ্যান্টিবডি নিয়ে পৃথিবীতে এসেছে কয়েকজন নবজাতক। বিশেষজ্ঞরা বলছেন, অন্তঃসত্ত্বা নারীর অন্য জটিলতা না থাকলেও করোনা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে না, মিসক্যারেজ ও লো বার্থ হয় না। এই অবস্থায় করোনা আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ তাদের। শাকের আর্য রিপোর্ট। করোনার কঠিন দুর্যোগের মুখে বিশ্ব। মহামারী মোকাবেলায় হিমশিম খাচ্ছে উন্নত দেশগুলো। ভাইরাস নিয়ে চলছে বিস্তর গবেষণা। গর্ভবতী মহিলাদের উপর ভাইরাসটি কী প্রভাব ফেলে খ্যাতিসম্পন্ন কিছু জার্নালে প্রকাশ হয়েছে। এগুলো কিছুটা হলেও পথ নির্দেশনা দেয়। যদি কোনো গর্ভবতী নারীর করোনা ভাইরাসের উপসর্গ থাকে, তবে ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজনে সেটা ভিডিও অথবা ফোন কলেও হতে পারে। আমেরিকান জার্নাল অফ অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি, সিডিসি সহ আরও কিছু জার্নাল বলছে, করোনায় আক্রান্ত গর্ভবতী মহিলাদের লক্ষণগুলো স্বাভাবিক প্রাপ্তবয়স্ক রোগীদের মতোই। চীনের উহানের 2টি হাসপাতালে 9 জন গর্ভবতী নারীর 9 জন শিশুই সুস্থ জন্ম নেয়। প্রেগনেন্সিতে যেমন জ্বর হওয়া, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, অল্পেতেই সর্দি লাগা, জ্বর আসা, কাশি হওয়া, নর্মাল মানুষের জন্য যেগুলি দেয়া আছে সেগুলি বিশেষভাবে পালন করা। গবেষণায় দেখা যায়, শরীরে অ্যান্টিবডি নিয়ে পৃথিবীতে এসেছে কয়েকজন নবজাতক, যদিও তাদের মায়েদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল। ধারণা করা হচ্ছে, গর্ভে থাকা অবস্থায় করোনা আক্রান্ত হয়েছিল নবজাতকরা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে বাচ্চারা এফেক্টেড না। চায়নার অভিজ্ঞতা থেকে, লন্ডনের কিছু অভিজ্ঞতা থেকে, মালির কি একটা রিপোর্ট আছে, তারপর অন্যান্য দেশেরও আছে। যদিও 2-1 হচ্ছে, সেটা খুব মাইল্ড আকারেই হচ্ছে। লন্ডনে অতি সম্প্রতি এ গবেষণা বলছে, 427 জন করোনা আক্রান্ত মায়েদের মধ্যে 6 জন নবজাতকের করোনা পজিটিভ এসেছে।
সাংঘাতিক কিছু ঘটে যাচ্ছে। প্রেগনেন্সি থেকে আক্রান্ত হলে ব্যাপারটা এরকম না। করোনা আক্রান্ত গর্ভবতী নারীর নবাগত শিশু করোনায় আক্রান্ত নাও হতে পারে। শিশু জন্মের পর তাকে অন্তত 14 দিন আইসোলেটেড রেখে পরীক্ষা করতে হবে। সুরক্ষা ব্যবস্থা না নিয়ে মাতৃদুগ্ধ পান করানো যাবে না বলেও গবেষণায় উঠে আসে। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। করোনাকালে এসেছে বিশ্ব পরিবেশ দিবস। জীববৈচিত্র্য ধ্বংস হলে ভারসাম্য হারাবে পরিবেশ, বিরাট ক্ষতির মুখে পড়বে মানবজাতি। করোনার মতো মহামারী হানা দেবে বারবার। এই অবস্থায় পরিবেশ রক্ষায় এখনই সব দেশকে নতুন করে ভাববার আহ্বান পরিবেশ বিজ্ঞানীদের। করোনার কারণে দিবসটিতে এবার সরকারিভাবে আনুষ্ঠানিক কোনো আয়োজন থাকছে না। মফিউর রহমানের রিপোর্ট। শুষ্ক মরুভূমি থেকে বরফাবৃত কঠিন পর্বত, ভীষণ বৈচিত্র্যময় এই জগৎ। অর্থনৈতিক কর্মকাণ্ড চালাতে গিয়ে মানুষই পরিবেশের ক্ষতি করছে। বেড়েই চলেছে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ, বাড়ছে তাপমাত্রা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ হানা দিচ্ছে বারবার। এর ফলেই ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। এবারের পরিবেশ দিবসের স্লোগান জীববৈচিত্র্য। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ চক্র বজায় রাখতে জীবজগতের ভূমিকা গুরুত্বপূর্ণ। কোনো একটি প্রজাতি ধ্বংস হলে মানুষের জন্য তা হুমকি। 6 ভাগের 1 ভাগ ধ্বংস হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে 4th গ্রেট এক্সটিংশন। এটার সঙ্গে জলবায়ু পরিবর্তনের সম্পর্ক আছে, এটার সঙ্গে আমাদের জীবন পদ্ধতির সম্পর্ক আছে। পানির নিচে, পানির উপরে, মাটির নিচে, মাটির উপরে যত আমাদের বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য সম্পদ সবই আজকে বিপদের সম্মুখীন। কোভিডের ওষুধ হয়তো রয়েছে আশপাশে কোনো গাছে বা প্রাণীর দেহে, তাই পরিবেশ রক্ষায় এখনই সচেতন হওয়া প্রয়োজন। পরিবেশকে রক্ষা করেই জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে হবে মানুষের স্বার্থেই। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। এডিস মশা নিধনে কাল থেকে ঢাকা উত্তরে চিরুনি অভিযান। 54 ওয়ার্ডে একযোগে চলবে 10 দিন। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। এডিস মশা নিধনে কাল থেকে চিরুনি অভিযান শুরু করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঝুঁকিপূর্ণ 5টি ওয়ার্ড সহ 54টি ওয়ার্ডে একযোগে 10 দিনের জন্য অভিযান শুরু হবে। মেয়র জানান, মশা নিধনে পর্যাপ্ত ওষুধ মজুদ আছে। এছাড়া 5টি মাতৃসদনে নাগরিকদের জন্য বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষারও ব্যবস্থা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। গেল বছরের জুন জুলাইয়ে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এডিস মশা, ফলে একরকম মহামারী আকারে ছড়িয়ে পড়ে ডেঙ্গু। কয়েক মাসে আক্রান্ত হয় ৭৮,০০০ মানুষ। গত বছরের সংকট আর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার আগে থেকেই মশা মারতে প্রস্তুত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 54টি ওয়ার্ডে একসাথে এডিস মশার বিরুদ্ধে অভিযান শুরু করছে তারা। আগামী 6 তারিখ থেকে অন্যান্য যে জোন যেগুলো ছিল সেখানে কিন্তু চিরুনি অভিযানটা হবে। ডেঙ্গুর যে হাই রিস্ক যেটা আছে সেটা হাই রাইজ বিল্ডিংগুলোতে 52%, আর 25% হচ্ছিল আমাদের কনস্ট্রাকশন যে বিল্ডিং যেটা হচ্ছে সেখানে। মশা মারার ওষুধের সংকট নেই, তবে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হতে প্রতিটি নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন মেয়র। ডেঙ্গু মশার লার্ভাটা মারার জন্য এই ধরনের কোনো ওষুধ কিন্তু হয়নি, এটা সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু বন্ধ ছিল। নতুন 2টি কোম্পানি তারা গ্র্যানুয়েলস নিয়ে আসছে। আজকে যে কোনো বাসায় ছাদ ঢালাই হলো অথবা কনস্ট্রাকশন হচ্ছে, তারা দোকান থেকে কিনে এটা ছিটিয়ে দিবে এবং ছিটিয়ে দিলে সেই বাসা বাড়িতে 3 মাসের জন্য কোনো লার্ভার জন্ম হবে না। নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়েই দেখছে সিটি কর্পোরেশন। করোনা এই আতঙ্কের জন্য অনেক ডেঙ্গু রোগী আছে যারা হসপিটালে টেস্ট করাতে পারছে না বা যাচ্ছে না। সেই কথা মাথায় রেখে 5টি যে নগর মাতৃসদন আছে এবং 22টি নগর স্বাস্থ্য কেন্দ্র আছে, এখানে কিন্তু আমরা বিনামূল্যে সবাই কিন্তু সেখানে পরীক্ষা করাতে পারে। এপ্রিল থেকে এডিস মশাবাহিত ডেঙ্গু মৌসুম শুরু হয়। চলতি বছর এই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 320 জন। আক্রান্তদের মধ্যে 298 জন সুস্থ হয়েছেন। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। সারা দেশে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।
সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার কঠোর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সিলেটে করোনায় আরও 60 জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সিলেটে মোট রোগীর সংখ্যা 738 জন। এদিকে একদিনে ব্যবধানে সুনামগঞ্জে নতুন 31 জনের মধ্যে কোভিড-19 উপস্থিতি পাওয়া গেছে। গত 24 ঘন্টায় রংপুরে 4 পুলিশ সদস্য সহ 10 জন করোনা আক্রান্ত হয়েছেন। আইসোলেশনে থাকা 433 জনের মধ্যে সুস্থ হয়েছেন 98 জন। চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত 101 জনের মধ্যে 1 জন চিকিৎসক ও 3 জন সিনিয়র স্টাফ নার্স সহ স্বাস্থ্য বিভাগের কর্মী ছিল 12 জন, যাদের 77 জন সুস্থ হয়েছেন। ঠাকুরগাঁওয়ে 1 স্বাস্থ্যকর্মী ও ভূমি অফিসের কর্মচারী সহ নতুন করে 8 জন করোনা আক্রান্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা 130 জন। পঞ্চগড়ে নতুন করে 2 জনের করোনা শনাক্ত হয়েছে। জেলার 5 উপজেলায় করোনা রোগী 86 জন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা। খাদ্য সংকটে পড়েছে পাবনার রেস্তোরাঁর উচ্ছিষ্টে নির্ভরশীল পাখি। এমন পরিস্থিতিতে প্রতিদিন প্রায় 2000 পাখির খাবার যোগান দিচ্ছেন পাবনার মিষ্টি ব্যবসায়ী সমর ঘোষ। তার পাখি প্রেম নতুন নয়, 8 বছর ধরে তিনি প্রতিদিন খাবার দিয়ে যাচ্ছেন শহরের শালিক পাখিদের। করোনা ঝুঁকিতেও তার ভালোবাসার টান পড়েনি। এই কাজের জন্য সমরকে ধন্যবাদ জানিয়েছে পরিবেশবিদরা। আরও জানাচ্ছেন পাবনা প্রতিনিধি রাজুর রহমান রুমি। ঘড়ির কাঁটায় ভোর 5:30, জনশূন্য পাবনার ব্যস্ততম ট্রাফিক মোড়। রেস্তোরাঁগুলোতে চুলো জ্বলছে না, নেই হকারের চিরচেনা ডাক। করোনা পরিস্থিতিতে গত 2 মাস ধরে খাদ্য সংকটে শহরের পাখিকুল। প্রায় 1 দশক ধরে কর্মজীবী মানুষের পাশাপাশি পাখিদের প্রাতরাশের আয়োজন করেন মিষ্টি ব্যবসায়ী সমর ঘোষ। করোনার ঘরবন্দি দিনগুলোতেও তার উপর নির্ভরশীল পাখিদের ভোলেননি তিনি। পাখিগুলো অপেক্ষায় থাকে, এসে খাবার দিয়ে খেয়ে আবার চলে যায়। হোটেল রেস্টুরেন্ট সব বন্ধ, ওদের তো খাবার দেওয়ার মতো কেউ নাই, এই জন্য আমি আবার নতুন করে বানাই আবার দিচ্ছি। 2012 সাল থেকে আজ অবধি একদিনের জন্য পাখিদের খাবার দেওয়া বন্ধ করেননি সমর। শুন থেকে এই পর্যন্ত একদিনও আমি মিস করি নাই, আমার সন্তানের মতোই ওদেরকে দেখি। করোনার ঝুঁকিতেও সমর ঘোষের নিঃস্বার্থ ভালোবাসায় মুগ্ধ পরিবেশবিদরা। ওনার মতো মানুষ এগিয়ে এসছে, আসলে এটা একটু ভালো উদাহরণ, যাতে ওনার দেখা দেখে আরো অনেক মানুষও এটাকে ইন্সপিরেশন হিসেবে নিতে পারে। প্রাণ ও প্রকৃতিকে ভালোবাসার সমর অনন্য উদাহরণ। এমন ভালোবাসাতেই গড়ে উঠতে পারে মানবিক পৃথিবী। মাসুম আলিসা, 21 টেলিভিশন। দর্শক, আপনারা দেখছিলেন পাবনা প্রতিনিধি রাজুর রহমান রুমির পাঠানো রিপোর্ট, জানাচ্ছিলেন মাসুম আলিসা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত 67 লাখ, মৃত্যু 3,92,000। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনার চাপে অর্থনীতি, আসছে ভর্তুকি বান্ধব বাজেট, থাকছে ঋণ নির্ভরতা। সবচেয়ে বেশি সংক্রমণ ঝুঁকি বিমানবন্দরে, এয়ারলাইন্সগুলোর উপর কড়া নজরদারি, নির্দেশনা না মানলে ফ্লাইট বাতিল। করোনায় অন্তঃসত্ত্বার রোগ প্রতিরোধ কমে না, অ্যান্টিবডি সহ জন্ম নিয়েছে নবজাতক। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21.tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ হলো। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।